হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমাদের WBCS জিকে সিরিজের জিকে রিভিশন সিরিজের পার্ট 12 হবে। অলরেডি পার্ট 11 পর্যন্ত আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি, এখানে চ্যানেলে গিয়ে চ্যানেলের প্লেলিস্ট সেকশানে গেলে পার্ট 11 পর্যন্ত অলরেডি WBCS 2026 সাজেশনস বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে সব আপলোড করা আছে। এই ভিডিওগুলো তোমরা পরীক্ষার আগে একবার দেখে নিও, ঠিক আছে? এগুলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে, অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? আজকের ভিডিও আমরা স্টার্ট করব। এই পার্টে আমরা 50টা কোশ্চেন নিয়েছি প্রতিদিনের মতন, এবং প্রতিটা কোশ্চেন হ্যান্ডপিক করা আছে তোমাদের নেক্সট WBCS, WBPSC মিসলেনিয়াস এইসব এক্সামের কথা ভেবে হ্যান্ডপিক করা আছে। চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো কি বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? অপশান দেখো, হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো এবং ধোলাভিরা। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে চানহুদারো। চানহুদারাতে কোনো দুর্গ পাওয়া যায়নি, ঠিক আছে? বাকি হরপ্পা, মহেঞ্জোদারো, ধোলাভিরা, কালীবঙ্গান এইসব সাইটে দুর্গ পাওয়া গিয়েছিল, ঠিক আছে? চানহুদারো ছিল প্রধানত একটি শিল্প এবং কারুকলা কেন্দ্র। শিল্পকেন্দ্র হরপ্পা সভ্যতার একটি শিল্পকেন্দ্র ছিল, সিন্ধু সভ্যতার একটি শিল্পকেন্দ্র ছিল বলে এখানে কোনো দুর্গ পাওয়া যায়নি। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশানসগুলো দেখো, বৈশালী, রাজগৃহ, পাটলিপুত্র এবং কাশ্মীর। প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহতে। রাজগৃহতে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ মানে মৃত্যুর পর বুদ্ধের মৃত্যুর পর 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় এবং রাজগৃহতে এটি অনুষ্ঠিত হয়েছিল। এবং এর সভাপতিত্ব কে করেছিল? প্রথম বৌদ্ধ সংগীতিতে সভাপতিত্ব করেছিল মহাকাশ্যপ। আমি তোমাদের বলেছিলাম চারটে বৌদ্ধ সংগীতের 4টে পার্টি ইম্পর্টেন্ট। কোনটা কোথায় হয়েছিল একবার দেখে নাও। ফার্স্ট বৌদ্ধ সংগীতি হয়েছিল রাজগৃহে, সেকেন্ড হয়েছিল বৈশালীতে, থার্ড বৌদ্ধ সংগীতি হয়েছিল পাটলিপুত্রে, এবং ফোর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কুণ্ডলবন বা কাশ্মীরে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, মুদ্রারাক্ষস গ্রন্থটি কার রচনা? মুদ্রারাক্ষস গ্রন্থটি বিশাখা দত্তের রচনা। অপশন বি হচ্ছে বিশাখ দত্তের রচনা হচ্ছে মুদ্রারাক্ষস, ঠিক আছে? বিশাখ দত্তের রচনা হচ্ছে মুদ্রারাক্ষস। অপশনগুলো কী ছিল? শূদ্রক, বিশাখ দত্ত, কালিদাস এবং বাণভট্ট। এবং কোন ভাষায় রচিত? এটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত একটি নাটক। যার থেকে কি জানা যায়? যার থেকে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য এবং একটা রাক্ষস ছিল, সেই রাক্ষস হচ্ছে অ্যাকচুয়ালি ধননন্দকে রাক্ষস হিসাবে দেখানো হয়েছে এখানে, ঠিক আছে? এটি হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উপাদান, ইতিহাস হিসাবে কাজ করে। মুদ্রার রাক্ষস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার তোমাদের পরীক্ষায় অলরেডি এসছে। আমরা সেই সব কোশ্চেন্সগুলোই কভার করছি যেগুলো অলরেডি এক্সামে এসছে বা আসতে পারে, ঠিক আছে? অলরেডি এসছে বা আসতে পারে। তোমরা যদি প্লেলিস্টটা না দেখে রাখো, পুরো প্লেলিস্টে 11খানা ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা ভিডিওতে 50টা করে কোশ্চেন্স আছে এবং সব সাবজেক্ট থেকে কোশ্চেন আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সব রকম সাবজেক্ট থেকে কোশ্চেন্স কভার করা আছে। পুরো ভিডিওগুলো একবার পরীক্ষার আগে প্লিজ পুরোটা দেখে নিও, ঠিক আছে? নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে, দিল্লি সুলতানি যুগে ইক্তা প্রথা কে প্রবর্তন করে?
দিল্লি সুলতানি যুগে অপশানগুলো দেখো, কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন এবং আলাউদ্দিন খিলজি। তো ইকতা প্রথা প্রবর্তন করে হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেছিল এবং কি জন্য প্রবর্তিত করেছিল? সুলতান সেনা ও কর্মকর্তাদের বেতনের পরিবর্তে নির্দিষ্ট এলাকার রাজস্ব আদায়ের অধিকার দিত। বেতন না দিয়ে, মানে স্যালারি না দিয়ে, ট্যাক্স কালেকশনের পারমিশন দিত বা রাজস্ব আদায়ের অনুমতি দিত। ঠিক আছে, ট্যাক্স কালেকশনের পারমিশন দিত। সেই প্রথাকে কি বলা হতো? ইকতা প্রথা। এটা অ্যাকচুয়ালি চালু করেছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবক। প্রথম হচ্ছে প্রবর্তন করেছিল কুতুবুদ্দিন আইবক। ঠিক আছে, কিন্তু এটাকে সুসংগঠিত, মানে মেনটেন্ড ভাবে চালু করেছিল হচ্ছে ইলতুৎমিশ। ঠিক আছে, নেক্সট দেখো, হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশান দেখো, 1526, 1556, 1576 এবং 1582। তো ব্যাটেল অফ হলদিঘাট বা হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1576 সালে। 1576 সালের 18ই জুন, 18th জুন 1576, 1576-এ ব্যাটেল অফ হলদিঘাট হয়েছিল। কার মধ্যে হয়েছিল? কার মধ্যে হয়েছিল? একদিকে ছিল হচ্ছে তোমার আকবর, মোগলদের পক্ষে ছিল আকবর, মুঘলদের পক্ষে, এবং অন্যদিকে ছিল হচ্ছে রানা প্রতাপ এবং রানা মানসিংহ, দুজনেই ছিল। মেইন ছিল হচ্ছে রানা প্রতাপ। ঠিক আছে, কোথায় হয়েছিল? হলদিঘাটে। সেই জন্য এটি হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। হলদিঘাটে হয়েছিল। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? তো অপশন দেখো, এ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব, বি স্বামী বিবেকানন্দ, সি রাজা রামমোহন রায় এবং ডি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে এক সেকেন্ড, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল? শ্রীরামকৃষ্ণ পরমহংসের আদর্শ প্রচারের জন্য এবং সমাজসেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বঙ্গভঙ্গের সময় 1905 সালে ভারতের ভাইসরয় কে ছিল? বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিল? অপশান এ লর্ড মিন্টো, অপশান বি ডালহৌসি, অপশান সি কার্জন এবং অপশান ডি হার্ডিঞ্জ। তো এর রাইট অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন। লর্ড কার্জন হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। লর্ড কার্জন 1905 সালে ভারতের ভাইসরয় ছিল এবং 16ই অক্টোবর 1905-এ বঙ্গভঙ্গ কার্যকর হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে কি আন্দোলন চালু হয়েছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে চালু হয়েছিল স্বদেশী আন্দোলন। ঠিক আছে, 1905 সালে বঙ্গভঙ্গ চালু হয়। 1911 সালে 1911-এ বঙ্গভঙ্গ কি হয়? রদ করা হয়, মানে তুলে নেওয়া হয়, রদ করা হয়। ঠিক আছে, এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? অপশানস দেখো, অ্যানি বেসান্ত, অপশান বি হচ্ছে সরোজিনী নাইডু, অপশান সি নেলি সেনগুপ্ত এবং অপশান ডি হচ্ছে সুচেতা কৃপালিনী। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল হচ্ছে
প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল হচ্ছে সরোজিনী নাইডু, এবং প্রথম মহিলা যদি বলে শুধু শুধু মহিলা বললে তার উত্তর হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1917 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসির প্রেসিডেন্ট হয়েছিল। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। কলকাতা অধিবেশনে, ঠিক আছে। এবং 1925 সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। অ্যানি বেসান্ত যেহেতু দেশীয় ছিল না, সেই জন্য অ্যানি বেসান্ত হচ্ছে বিদেশি, কিন্তু ওভারঅল মহিলা বললে উত্তর হবে অ্যানি বেসান্ত, এবং ভারতীয় মহিলা বললে উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু 1925 এবং অ্যানি বেসান্ত হচ্ছে 1917। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশনস দেখো। এ হচ্ছে মহাত্মা গান্ধী, বি হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ, সি হচ্ছে খান আব্দুল গফর খান, এবং ডি হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। তো সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল হচ্ছে অপশন সি, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকেই ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী বলা হতো, কারণ তিনি ভারতের উত্তর পশ্চিম প্রান্তে যেটা বর্তমানে পাকিস্তান, পাকিস্তানে অহিংস আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল, ঠিক আছে। সেই জন্যই তাকে সীমান্ত গান্ধী বলা হতো। তিনি খুদাই খিদমতগর বা রেড শার্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা ছিল সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী, ঠিক আছে। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো, এবং তার আরেক নাম ছিল হচ্ছে বাচ্চা খান। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে অলরেডি অ্যাভেলেবেল আছে সেগুলো দেখো। এবং তোমাদের জন্য কোনো পার্টিকুলারলি সাবজেক্ট ওয়াইজ ডাউট থাকে এবং এক্সামের আগে কুইকলি রিভিশন করতে চাও, তাহলে সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্টও অ্যাভেলেবেল আছে, এবং ওভারঅল এক্সামে সব সাবজেক্টের একসাথে প্রিপারেশন কেমন সেটা যদি জানতে চাও তাহলে তার জন্যও প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে। তো জিকে সাজেশন সিরিজে তুমি সব রকম সাবজেক্ট পেয়ে যাবে, এখন যে ভিডিওটা দেখছো এইরকম সব সাবজেক্টই থাকবে। আর যদি তোমার হিস্ট্রি, জিওগ্রাফি বা সায়েন্সের কোনো বা পলিটিক্সের কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে ডাউট থাকে বা উইকনেস লাগে, তখন এই ভিডিওগুলো দেখতে হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এমসিকিউ সেট লিখলেই এটা পেয়ে যাবে, ঠিক আছে। চ্যানেলের প্লেলিস্ট আপডেট করা আছে, ভালো করে দেখে নিও পরীক্ষার আগে। নেক্সট দেখো, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? কোশ্চেন হচ্ছে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল 1920-তে, 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন স্টার্ট হয়েছিল, ঠিক আছে। এবং 1922 সালে চৌরাচৌরি হত্যাকাণ্ডের পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, মানে তুলে নিয়েছিল। কে তুলে নিয়েছিল? গান্ধীজি। নেক্সট দেখো, পুনা চুক্তি বা পুনা প্যাক্ট 1932 সালে মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 24 সেপ্টেম্বর 1932-তে মহাত্মা গান্ধী, এমজি গান্ধী অ্যান্ড বি.আর. আম্বেদকরের মধ্যে, ঠিক আছে। কোথায় স্বাক্ষরিত হয়েছিল? পুনেতে, ঠিক আছে। এর প্রেক্ষাপট কী ছিল? ম্যাকডোনাল্ডের কমিউনাল অ্যাওয়ার্ডে দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর প্রস্তাব দিয়েছিল এবং গান্ধীজি এর বিরোধিতা করে অনশন শুরু করেছিল, এবং এই অনশন তুলতে গিয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে সমঝোতা হয়েছিল সেটাই পুনা প্যাক্ট নামে পরিচিত, ঠিক আছে। আরেকবার বলছি শোনো, র্যামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ডে দলিতদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রস্তাব দিয়েছিল, গান্ধীজি সেটার বিরোধিতা করেছিল, এবং তার জন্যই গান্ধীজি এবং আম্বেদকর সামনাসামনি এসে গেল, এবং গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে সমঝোতা করার জন্যই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল,
কোথায় স্বাক্ষরিত হয়েছিল? পুনেতে, সেজন্য এটাকেই পুনা চুক্তি বলা হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, প্রথম গোলটেবিল বৈঠক বা ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়? প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় হচ্ছে 1930 সালে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 1930। 1930-তে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করে? হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করে? অপশন দেখো আছে বি আর আম্বেদকর, অপশন বি জ্যোতিবা ফুলে, অপশন সি পেরিয়ার ভি রামাস্বামী এবং অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। তো এদের মধ্যে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা। এবং ভারত সেবক সংঘ যদি বলে, ভারত সেবক সংঘ ছিল হচ্ছে যাকে বলা হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি তৈরি করে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে কে ছিল? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এটা কোথায় তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল পুনেতে 1905 সালে। এটা হচ্ছে ভারত সেবক সংঘ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে কি, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? অপশন এ আছে 1942, বি আছে 1945, সি আছে 1946 এবং ডি আছে 1947। তো ক্যাবিনেট মিশন ভারতে আসে হচ্ছে অপশন নাম্বার সি, 1946 সালে। মার্চ 1946-এ ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে 3 সদস্যের এক দল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতে এসছিল। ঠিক আছে, এদের উদ্দেশ্য কি ছিল? ভারতের জন্য সংবিধান প্রণয়ন করা, মানে কনস্টিটিউশন বানানো, সোজা কথায় কনস্টিটিউশন বানানো এবং পাওয়ার চেঞ্জটাকে স্মুথলি করা, মানে ব্রিটিশ সরকার যে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে পাওয়ার চেঞ্জ বা ক্ষমতার হস্তান্তর করবে সেইটা দেখা। ঠিক আছে, 1946 সালে মার্চ মাসে 3 সদস্যের দল আসছিল, একেই ক্যাবিনেট মিশন বলা হয়। সেই 3 সদস্য কে ছিল? এক হচ্ছে লর্ড পেথিক লরেন্স হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাফোর্ড ক্রিপস, সেই জন্য এটাকে অনেক সময় ক্রিপস মিশনও বলা হয়, ক্রিপস মিশন বা ক্যাবিনেট মিশন বলা হয়। এবং থার্ড ছিল হচ্ছে ভি আলেকজান্ডার। এই 3 জন ভারতের জন্য সংবিধান প্রণয়ন করার জন্য ভারতে এসেছিল, সেই মিশনের নামই হচ্ছে ক্যাবিনেট মিশন। ঠিক আছে, আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে, সারে জাহাসে আচ্ছা এই গানটি কে রচনা করেছিল? অপশানে কি আছে দেখো, অপশানে আছে এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি রামপ্রসাদ বিসমিল এবং ডি হচ্ছে মোহাম্মদ ইকবাল। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে মোহাম্মদ ইকবাল। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। মোহাম্মদ ইকবাল 1904 সালে সারে জাহাসে আচ্ছা এই গানটি রচনা করেছিল। তো এই গানটার আসল নাম কি ছিল? এই গানটার আসল নাম ছিল হচ্ছে তারানা এ হিন্দ। ঠিক আছে, এটি হচ্ছে ভারতের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি। অপশন কি আছিল? এ হচ্ছে দোদাবেতা, বি হচ্ছে আনাইমুদি, সি হচ্ছে মহাবালেশ্বর এবং ডি হচ্ছে নীলগিরি। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আনাইমুদি। আনাইমুদি কোথায় অবস্থিত? আনাইমুদি কেরালায় অবস্থিত, যা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর হাইট কত? 2695 মিটার। ঠিক আছে, এবং ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? K2, যা
অকুপাইড কাশ্মীরে অবস্থিত। এবং অভ্যন্তরীণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। ঠিক আছে, নেক্সট দেখো, চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, এ আছে অন্ধ্রপ্রদেশ, বি উড়িষ্যা, সি কেরালা এবং ডি তামিলনাড়ু। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে উড়িষ্যা। ওড়িশাতে চিল্কা হ্রদ অবস্থিত। চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা। ঠিক আছে, এবং ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার। উলার কোথায় অবস্থিত? উলার জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। ঠিক আছে, এবং ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ হ্রদ হচ্ছে সাম্বার। সাম্বার। ঠিক আছে, এই তিনটেই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? অপশান এ আছে দামোদর, অপশান বি কোশি, অপশান সি সোন এবং অপশান ডি গণ্ডক। তো কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, আর একে বিহারের দুঃখ বলা হয়। কোশি নদীকে কেন বিহারের দুঃখ বলা হয়? কোশি নদী বারবার গতিপথ পরিবর্তন করে ভয়াবহ বন্যার সৃষ্টি করে, এর ফলে বিহারের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই জন্য কোশি নদীকে প্রাচীনকাল থেকে বিহারের দুঃখ বলা হয়। এবং সিমিলারলি দামোদর নদী বাংলায় বন্যার সৃষ্টি করত, সেজন্য এই দামোদরকে বাংলার দুঃখ বলা হতো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? অপশানস দেখো, এ আছে হচ্ছে ভারত ও পাকিস্তান, বি আছে ভারত ও নেপাল, সি আছে ভারত ও চীন এবং ডি আছে ভারত ও ভুটান। তো ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে বর্ডার স্থাপন করে। 1914 সালের সিমলা কনফারেন্সে এই লাইনটি নির্ধারিত হয়েছিল। ঠিক আছে, কে নামকরণ করেছিল? স্যার হেনরি ম্যাকমাহন। সেই জন্য এই লাইনকে ম্যাকমোহন লাইন বলা হয়। যদিও চীন আনুষ্ঠানিকভাবে এই লাইনকে তোমার কি বলে স্বীকৃতি দেয় না। ঠিক আছে, এবং তোমার বলো, ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতর কোন লাইন আছে? ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতর কোন লাইন আছে? এবং ইন্ডিয়া পাকিস্তানের ভেতর যে লাইন আছে, ভারত এবং পাকিস্তানের ভেতর যে লাইন আছে, তাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন। এটা অবশ্যই আমাদের স্বাধীনতার পর 1947 সালে যখন পার্টিশন হয় তখন ঠিক করা হয়েছিল। ঠিক আছে, এবং ডুরান্ড লাইন কোথায় আছে? ভারত এবং আফগানিস্তানের ভেতর যে লাইন, মানে যে বর্ডার আছে, তাকে বলা হয় ডুরান্ড লাইন। ঠিক আছে, নেক্সট দেখো, সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়? অপশানস দেখো, অপশানস আছে এ বুধ, বি শুক্র, সি মঙ্গল, ডি বৃহস্পতি। তো এইগুলোর মধ্যে মঙ্গল গ্রহকে বা মার্সকে লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয়, কারণ মঙ্গলের মাটি ও পাথরে প্রচুর পরিমাণ আয়রন অক্সাইড পাওয়া যায়। সেই জন্য মঙ্গল গ্রহপৃষ্ঠকে বাইরে থেকে লালচে দেখায়, সেই জন্যই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। নীল গ্রহ কাকে বলা হয়? যদি বলে কোশ্চেনে নীল গ্রহ, তাহলে উত্তর হবে নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। ঠিক আছে, এবং সন্ধ্যা তারা বা ভোরের তারা কাকে বলে? শুক্র গ্রহকে। সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয় শুক্রকে। নেক্সট দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গিয়েছে এবং কি কি? কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে।
কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়েও যে গেছে কর্কট ক্রান্তি রেখা, পশ্চিমবঙ্গের কটি জেলার ওপর দিয়ে গেছে? পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে গেছে, 5টি জেলার ওপর দিয়ে গেছে। এবং এই 8টি রাজ্য কি কি? একটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। এই হচ্ছে 8টি রাজ্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে জজিলা পাস কোন দুটি স্থানকে পৃথক করেছে? অপশনস দেখো, অপশন এ আছে শ্রীনগর ও লেহ, অপশন বি আছে কালিম্পং ও লাসা, অপশন সি আছে সিমলা ও তিব্বত, এবং অপশন ডি আছে মানালি ও লেহ। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে জজিলা পাস কাশ্মীর উপত্যকা এবং লাদাখকে পৃথক করেছে। কাশ্মীর উপত্যকা মানে তো শ্রীনগর এবং লেহকে পৃথক করেছে। জজিলা পাসের উচ্চতা হচ্ছে, হাইট হচ্ছে, জজিলা পাসের হাইট হচ্ছে 3528 মিটার, 3528 মিটার। এটি মেইনলি কাশ্মীর ভ্যালি এবং লেহকে পৃথক করেছে, ঠিক আছে। তো উত্তর হচ্ছে কাশ্মীরে লেহ কিংবা শ্রীনগর লেহ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন সবচেয়ে দীর্ঘ? অপশনস দেখো, এ আছে মহারাষ্ট্র, বি আছে গুজরাট, সি আছে অন্ধ্রপ্রদেশ এবং ডি আছে তামিলনাড়ু। তো ভারতের গুজরাট রাজ্যের উপত্যকা সবচেয়ে দীর্ঘ। তো গুজরাটের উপত্যকা মানে হচ্ছে কোস্ট লাইনের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1600 কিলোমিটার, ঠিক আছে। এটি মোট উপকূল রেখাগুলোর মধ্যে সর্বাধিক। গুজরাটের উপকূলে কি কি উপসাগর বা সাগর দেখতে পাওয়া যায়? মেনলি আরব সাগর দেখতে পাওয়া যায়। আরব সাগরের ভেতরে যে উপসাগরগুলো হিসাবে গুজরাটে আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কচ্ছ উপসাগর এবং 2 নম্বর হচ্ছে খাম্বাত উপসাগর, খাম্বাত উপসাগর, ঠিক আছে। এবং দীর্ঘতম উপকূল রেখাযুক্ত যদি বলে তোমার রাজ্যের বদলে বলে ইউনিয়ন টেরিটরি কোনটি, কেন্দ্রশাসিত অঞ্চল, তখন উত্তর হবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের উচ্চতম বাঁধ বা হাইয়েস্ট ড্যাম কোনটি? অপশন দেখো, ভাকরানাঙ্গাল, অপশন বি হীরাকুদ, অপশন সি তেহরি বাঁধ এবং অপশন ডি হচ্ছে সর্দার সরোবর বাঁধ। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, তেহরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, ঠিক আছে। তেহরি বাঁধ কোন নদীর ওপর তৈরি? ভাগীরথী নদীর ওপর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাগীরথী নদীর ওপর তৈরি। এর উচ্চতা কত? 260.5 মিটার, 260.5 মিটার। এবার উচ্চতমর বদলে যদি বলতো দীর্ঘতম বাঁধ কোনটা, মানে দীর্ঘতম বা লংগেস্ট ড্যাম কোনটা? লংগেস্ট ড্যামের উত্তর হতো হীরাকুদ, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দক্ষিণ পূর্ব রেলওয়ের বা সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? দক্ষিণ পূর্ব রেলওয়ে বা সাউথ ইস্টার্ন রেলওয়ের সদর দপ্তর অবস্থিত কোথায়? অপশন এ আছে বিলাসপুর, অপশন বি আছে ভুবনেশ্বর, সি আছে কলকাতা এবং ডি আছে চেন্নাই। তো সাউথ ইস্ট রেলওয়ের সদর দপ্তর গার্ডেন রিচ, কলকাতাতে অবস্থিত, গার্ডেন রিচ কলকাতাতে অবস্থিত, ঠিক আছে। এবং কত সালে প্রতিষ্ঠা হয়? 1955 সালে সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রতিষ্ঠা হয়, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলছে সংবিধানের 32 নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছেন? অপশনস দেখো, এ আছে জওহরলাল নেহরু, বি আছে বি আর আম্বেদকর, সি আছে সর্দার প্যাটেল এবং ডি আছে রাজেন্দ্র প্রসাদ। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল নাম্বার 32কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন মানে হৃদয় এবং আত্মা বলেছে,
হৃদয় এবং আত্মা বলেছে, সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? অপশান দেখো, এ আছে 25 বছর, বি আছে 30 বছর, সি আছে 35 বছর এবং ডি আছে 40 বছর। তো ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য মিনিমাম যে এজ প্রয়োজন হয় সেটা হচ্ছে 35 বছর। 35 বছর বয়সে মিনিমাম এজে ভারতের রাষ্ট্রপতি হওয়া যায়। ঠিক আছে, এর জন্য 3টে শর্ত আছে। নাম্বার 1, ইন্ডিয়ার সিটিজেনশিপ হতে হবে, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। নাম্বার 2, এজ 35 হতে হবে। এবং নাম্বার 3, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। লোকসভার মেম্বার হওয়ার এলিজিবিলিটি বা যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, সংবিধানের কোন তহসিলে বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল যুক্ত করা হয়েছে? সংবিধানের কোন তহসিলে অ্যান্টি ডিফেকশন ল যুক্ত করা হয়েছে? অপশান দেখো, অষ্টম, নবম, দশম, একাদশ। ঠিক আছে, এই চারটের মধ্যে সংবিধানের দশম তফসিলে বা 10th শিডিউলে 1985-এ 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে তোমার সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল অ্যাড করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশানস দেখো, এ আছে টি.এন. সেশন, বি আছে সুকুমার সেন, সি আছে সুনীল আরোরা এবং ডি আছে কে.ভি.কে. সুন্দরম। তো স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিল হচ্ছে সুকুমার সেন। সুকুমার সেন 1950 থেকে 1958 পর্যন্ত আমাদের দেশের ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার ছিলেন। ঠিক আছে, তিনি একজন আইসিএস অফিসার ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন তিনি পরিচালনা করিয়েছিলেন। প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল? 1951 থেকে 52-তে। ঠিক আছে, যাতে জয়লাভ করে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং প্রথম লোকসভার স্পিকার কে ছিল জি.ভি. মাভালাঙ্কার। ঠিক আছে, এবং বর্তমান আমাদের মুখ্য নির্বাচন কমিশনারকে, তার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দিও, এই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, নেক্সট দেখো, সংসদের যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিংয়ের সভাপতিত্ব কে করেন? অপশান এ দেখো, রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি হচ্ছে লোকসভা স্পিকার এবং অপশান ডি আছে প্রধানমন্ত্রী। তো সংসদের জয়েন্ট সিটিং আহ্বান করে হচ্ছে রাষ্ট্রপতি। আহ্বান করে রাষ্ট্রপতি এবং তাতে সভাপতিত্ব করে লোকসভার স্পিকার হচ্ছে এই কোশ্চেনে রাইট অ্যান্সার। যদি বলে আহ্বান কে করে, আহ্বান করে হচ্ছে রাষ্ট্রপতি। ঠিক আছে, স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার এর সভাপতিত্ব করে। কোথাকার ডেপুটি স্পিকার? লোকসভার ডেপুটি স্পিকার। ঠিক আছে, এবং এটি তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার 108-এ জয়েন্ট সিটিংয়ের কথা লেখা আছে। ঠিক আছে, এটি ডাকা হয় সাধারণত যখন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো সাধারণ বা কমন বিল নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়, তখন জয়েন্ট সিটিংয়ে ডাকা হয়। নেক্সট দেখো, নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? উত্তর দেখো কি আছে। এ হচ্ছে দুগ্ধ উৎপাদন, বি হচ্ছে তৈলবীজ উৎপাদন, সি হচ্ছে মৎস্য উৎপাদন, ডি হচ্ছে সার উৎপাদন। তো নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সাথে যুক্ত। মৎস্য উৎপাদন এবং জলজ সম্পদের উৎপাদনের সঙ্গে নীল বিপ্লব যুক্ত। এর মাধ্যমে জেনারেলি মাছ চাষ, চিংড়ি চাষ এবং জলজ সম্পদের উন্নয়নকে
উৎসাহ দেওয়া হয়। আরও কয়েকটা রেভলিউশন দেখে নাও। গ্রিন রেভলিউশন হচ্ছে খাদ্যশস্যের সাথে যুক্ত, খাদ্যশস্যের সাথে গ্রিন রেভলিউশন যুক্ত। হোয়াইট রেভলিউশন হচ্ছে দুগ্ধ উৎপাদন সঙ্গে মানে দুধের সাথে যুক্ত। নীল হচ্ছে দেখলাম আমরা। এবং যদি বলি ইয়েলো রেভলিউশন, তাহলে ইয়েলো রেভলিউশন তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত, তৈলবীজ। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জিডিপি বা জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? ভারতের জিডিপি বা জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা? অপশনস দেখো, এ আছে আরবিআই, বি আছে নীতি আয়োগ, সি আছে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এবং ডি আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। তো এদের মধ্যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আমাদের জিডিপি পরিমাপ করে এবং জিডিপির প্রজেকশনও বলে যে নেক্সট ইয়ার জিডিপি কত % বাড়বে বা কমবে। ঠিক আছে। আরবিআই কি? আরবিআই হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করে? আমাদের মনিটারি পলিসি নির্ধারণ করে। মনিটারি পলিসিতে কি হয়? বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়, মানে জিনিসপত্রের দাম বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য মনিটারি পলিসি নিয়ন্ত্রণ করে। নীতি আয়োগ কী করে? নীতি আয়োগ অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যানিং কমিশন ছিল, প্ল্যানিং কমিশন উঠে গিয়ে তার জায়গায় যে সংস্থা তৈরি হয়েছে তার নামই নীতি আয়োগ। নীতি আয়োগ পরিকল্পনা করে। ঠিক আছে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে আমাদের যে প্রাইম মিনিস্টার হয়, তিনিই নীতি আয়োগের চেয়ারম্যান হয়। এবং আরবিআই এর গভর্নরের নাম কি? বর্তমান আরবিআই গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। ঠিক। নেক্সট দেখো, 1955 সালে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে কি রাখা হয়? অপশনস দেখো, অপশনস আছে, এ আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সি হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ডি হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আগে কি নাম ছিল? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 1955 সালে নাম চেঞ্জ করে সেটাকে কি করা হয়? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে। এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়? 1934 সালে। এবং কত সালে ন্যাশনালাইজড হয়? 1949 সালে। ঠিক আছে। নেক্সট দেখে নাও। এবং আমাদের দেশের প্রথম দেশীয় ব্যাংক কি? দেশীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইতে। এবং আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে মুম্বাইতেই। ঠিক। নেক্সটে দেখো, ভারতের শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? তো আমরা একটু আগে দেখলাম শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? মৎস্য উৎপাদনের সাথে, শ্বেত বিপ্লব দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। তো ভারতে শ্বেত বিপ্লবের জনক বলা হয় ভার্গিস কুরিয়েনকে। ডক্টর ভার্গিস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। এবং এম.এস. স্বামীনাথনকে গ্রিন বিপ্লব বা সবুজ বিপ্লবের জনক বলা হয়। গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক বলা হয়। ঠিক আছে। এবং শ্বেত বিপ্লবের আরেক নাম কি? অপারেশন ফ্ল্যাট। ঠিক আছে। এবং ভার্গিস কুরিয়েনকে মিল্কম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। ডক্টর ভার্গিস কুরিয়েনকে মিল্কম্যান অফ ইন্ডিয়াও বলা হয়। তার উদ্যোগেই আমুল তৈরি হয়েছিল। ডক্টর ভার্গিস কুরিয়েনের উদ্যোগে। ঠিক আছে। এবং আরেকটা জিনিস, এম.এস. স্বামীনাথনকে যে গ্রিন রেভলিউশনের জনক বলা হয়, সবুজ বিপ্লবের জনক, ইনি 2024-এ ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 35 হচ্ছে, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা MGNREGA কত সালে পাশ হয়? অপশনস দেখো, অপশনস আছে হচ্ছে 2001, 2005, 2006
এবং 2008। তো MGNREGA এই আইনটি পাশ হয় 2005 সালে। 2005 সালে 2 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি 2005-এ এই আইনটি পাশ হয়। ঠিক আছে, প্রথমে এর নাম ছিল হচ্ছে NREGA, মানে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। পরে এর নাম চেঞ্জ করে কি হয় MGNREGA, মানে সেম জিনিস, সামনে মহাত্মা গান্ধীটা বসে গেছে। ঠিক আছে, এবং কার্যকর হয় 2006 সাল থেকে। পাশ হয় 2005-এ এবং কার্যকর হয় 2006 থেকে। নেক্সট দেখো, বলের এসআই একক কি? অপশনস দেখো, জুল, ডাইন, নিউটন এবং পাস্কাল। তো এর মধ্যে ফোর্স বা বলের এসআই একক হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে বলের এসআই একক। তো বলের সূত্র কি? F=ma। ঠিক আছে, এফ কি? বল বা ফোর্স, ইকুয়ালস টু এম কি? মাস বা ভর, মাস বা ভর, এবং এ কি? এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, তো মাসকে অ্যাক্সেলারেশন দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যায়? ফোর্স পাওয়া যায়। ঠিক আছে, বলের এসআই একক হচ্ছে নিউটন। নেক্সট দেখো, বেকিং সোডার রাসায়নিক নাম কি? অপশান এ আছে সোডিয়াম কার্বনেট, অপশান বি আছে সোডিয়াম বাইকার্বনেট, অপশান সি আছে ক্যালসিয়াম কার্বনেট এবং অপশান ডি আছে পটাশিয়াম নাইট্রেট। তো এর মধ্যে বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে অপশান বি সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম। বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। এর সংকেত কি? NaHCO3। ঠিক আছে, এবার আর কয়েকটা দেখে নাও যেগুলো পরীক্ষায় বারবার আসে। ওয়াশিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর সংকেত হচ্ছে Na2CO3। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট যেটা, তার রাসায়নিক মানে চলতি ভাষার নাম হচ্ছে চুনাপাথর বা মার্বেল। ঠিক আছে, এর সংকেত হচ্ছে CaCO3। এবং পটাশিয়াম নাইট্রেট যেটা KNO3, এর তোমার চলতি ভাষার নাম হচ্ছে সল্ট পিটার। এটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু এই তিনটে খুব ইম্পর্টেন্ট: ওয়াশিং সোডা, বেকিং সোডা এবং চুনাপাথর। নেক্সট কোশ্চেন দেখো, ভিটামিন B1 বা থিয়ামিনের অভাবে কোন রোগ হয়? অপশন এ দেখো স্কারভি, বি রাতকানা, সি রিকেট এবং ডি আছে বেরিবেরি। তো এর আনসার হচ্ছে ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন B1 এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে কি হয়? রিকেট হয়। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ঠিক আছে, তো থিয়ামিন হচ্ছে ভিটামিন B1 এরই আরেক নাম। তো ভিটামিন B1 এর অভাবে হয় হচ্ছে বেরিবেরি রোগ। নেক্সট দেখো, মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ ব্যারোমিটার, অপশন বি স্ফিগমোম্যানোমিটার, অপশন ডি সি হচ্ছে স্টেথোস্কোপ এবং অপশন ডি আছে থার্মোমিটার। তো এগুলোর মধ্যে রাইট আনসার হচ্ছে স্ফিগমোম্যানোমিটার দ্বারা মানবদেহের রক্তচাপ মাপা হয়। ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার দ্বারা মানবদেহের রক্তচাপ মাপা হয়। এবং শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার ইউজ করা হয়। এবং হৃদস্পন্দন শোনার জন্য স্টেথোস্কোপ ইউজ করা হয়। এবং বায়ুর চাপ মাপার জন্য ব্যারোমিটার ইউজ করা হয়। নেক্সট দেখো, বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কোন নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে? অপশন এ আছে হিলিয়াম, অপশন বি আছে নিয়ন, অপশন সি আর্গন এবং অপশন ডি ক্রিপ্টন। তো বৈদ্যুতিক গ্যাসের ভেতর অপশন সি আর্গন ভরা থাকে। ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বের ভেতর আর্গন ভরা থাকে। ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বের টাংস্টেন ফিলামেন্টকে দ্রুত ক্ষয় হওয়া থেকে রক্ষা করতে
আর্গন ইউজ করা হয়। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, তাই ফিলামেন্টের সঙ্গে কোনো রকম বিক্রিয়া করে না, সেই জন্য আর্গন ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি হাড় থাকে? অপশন এ 202টি, অপশন বি 204টি, অপশন সি 206টি এবং অপশন ডি 208টি। তো এর রাইট অ্যান্সার 206টি। খুব সোজা কোশ্চেন, তোমরা জানো 206টি, একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে। ঠিক আছে, শিশুর শরীরে জন্মের সময় প্রায় 270টি হাড় থাকে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কমে 206টি হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা কত? অপশন এ 5, অপশন বি 6, অপশন সি 7 এবং অপশন ডি 8। তো বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা হচ্ছে 7। বিশুদ্ধ জলের পিএইচ এর মাত্রা 7। আমরা জানি পিএইচ মিটারে 7 হচ্ছে মিডল পয়েন্ট, মানে নিরপেক্ষ বা প্রশমিত বলা হয়, নিরপেক্ষ বা প্রশমিত। ঠিক আছে, এবং 7-এর যদি কম হয়, 7-এর কম হলে সেটা হয়ে যায় আম্লিক বা অ্যাসিডিক, এবং 7-এর বেশি হলে সেটা হয়ে যায় ক্ষারীয় বা অ্যালকালাইন। ঠিক আছে, নেক্সট দেখো, তোমরা আমাকে কমেন্টে বলো মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? মানবদেহের রক্তের পিএইচ এর মান কত? কমেন্ট করে জানাও। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা প্লেলিস্টের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের সিরিজটা আছে ওইটা পরীক্ষার আগে অবশ্যই দেখো। নেক্সট দেখো, পক্ষী সম্পর্কিত বিজ্ঞান বা বিদ্যাকে কি বলা হয়? অপশন এ ইকোলজি, অপশন বি অর্নিথোলজি, অপশন সি এন্টোমোলজি, অপশন ডি সাইটোলজি। তো পক্ষী সম্পর্কিত বিজ্ঞান বা বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অর্নিথোলজি হচ্ছে পক্ষী সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি। এন্টোমোলজি কাকে বলে? পোকামাকড় সংক্রান্ত বিজ্ঞানকে। ঠিক আছে, পোকামাকড় বললে আনসার হবে হচ্ছে এন্টোমোলজি। এবং ইকোলজি কখন হয়? পরিবেশ ও জীব সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি। সাইটোলজি কখন? যখন কোষের বিজ্ঞানকে কি বলা হয়? সাইটোলজি। নেক্সট দেখো, শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? এটা একটা জিআই এর কোশ্চেন। ঠিক আছে, দেখো কি আছে, 2, 5, 10, 17, 26। অপশনসগুলো দেখো কি কি আছে, কি করে হচ্ছে দেখো, 2 থেকে 5 কি করে হচ্ছে, 5 থেকে 10 কি করে হচ্ছে, 10 থেকে 17, 17 থেকে 26। আমরা দেখছি নাম্বারগুলো একটা সিরিজে বাড়ছে। কি বাড়ছে দেখো, আমি যদি ডিফারেন্স নিই, 2 থেকে 5 বাড়ছে, 3 বাড়ছে বলে 5 হচ্ছে, 5 থেকে 10 যখন বাড়ছে তখন 5 বাড়ছে বলে 10 হচ্ছে, 10 থেকে 17 যখন বাড়ছে তখন 7 বাড়ছে, এবং 17 থেকে যখন 26 বাড়ছে, 26 - 17 করলে কত হয়? 9। তো 3, 5, 7, 9, তোমরা দেখতে পাচ্ছ এগুলো পরপর বিজোড় সংখ্যা। তো এদের মাঝখানে পরের দুটো সংখ্যার মাঝখানে গ্যাপ নিশ্চয়ই 11 হবে। 3, 5, 7, 9, 11। ঠিক আছে, তো 11 হলে 11 প্লাস 26 কত হয়? 11 প্লাস 26 কত হয়? 37। তো 37 হচ্ছে রাইট আনসার। অপশন ডি 37 হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের গসাগু বা এইচসিএফ হচ্ছে 4, তাহলে তাদের লসাগু কত? তোমরা জানো যদি সংখ্যার অনুপাত বলে দেয় তার সঙ্গে গসাগুটা গুণ করে দিলে সংখ্যাগুলো পাওয়া যায়, তাই না? এখানে অনুপাত কত? 3:4। এর সঙ্গে আমি 4 যদি গুণ করে দিই, 4 3 কত হয়? 12। তাহলে একটা সংখ্যা কত? 12, এবং 4 4 দিয়ে গুণ করে দিলে একটা কত হয়? 16। তো 12 আর 16 হচ্ছে দুটি সংখ্যা। এবার আমাকে কি করতে হবে? 12 আর 16 লসাগু বার করতে হবে। 12 আর 16 লসাগু করলে দেখো কত দিয়ে যায়? 4 দিয়ে যায়। 4 3 12, 4 4 16 হয়ে গেল। এবার 4 × 3 × 4 যেটা হবে সেটাই লসাগু। 4 4 16, 16 3 48। তো 48 হচ্ছে রাইট আনসার। তো এখানে এদের লসাগু হচ্ছে 48। অপশন নাম্বার ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী শহরের নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানী শহরের নাম কি?
অপশান এ আছে সিডনি, অপশান বি মেলবোর্ন, অপশান সি পার্থ এবং অপশান ডি ক্যানবেরা। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার কারেন্সির নাম কি? অস্ট্রেলিয়ায় যে কারেন্সি ইউজ হয় তাকে বলা হয় অস্ট্রেলিয়ান ডলার। নেক্সট দেখো, প্লেয়িং ইট মাই ওয়ে এটি কার আত্মজীবনী? অপশান এ আছে সৌরভ গাঙ্গুলি, অপশান বি আছে সচিন তেন্ডুলকর, অপশান সি আছে কপিল দেব এবং অপশান ডি আছে মহেন্দ্র সিং ধোনি। তো এদের মধ্যে রাইট আনসার হচ্ছে সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের হচ্ছে আত্মজীবনী বা বায়োগ্রাফির নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এবং সচিন তেন্ডুলকরের সঙ্গে কে লিখেছিল? সহলেখকের নাম হচ্ছে বুড়িয়া মজুমদার। বুড়িয়া মজুমদার এবং সচিন তেন্ডুলকরের মিলিত মানে একসাথে লেখা ইয়ের নাম, আত্মজীবনীর নাম প্লেয়িং ইট মাই ওয়ে। এটি 2014 সালে প্রকাশিত হয়েছিল। 2014 সালে প্রকাশিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ দেখো ইন্দিরা গান্ধী, অপশান বি মার্গারেট থ্যাচার, অপশান সি সিরিমাবো বন্দ্যোপাধ্যায়, অপশান ডি হচ্ছে বেনজির ভুট্টো। তো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল হচ্ছে সিরিমাবো বন্দ্যোপাধ্যায়। শ্রীমাবো বন্দ্যোপাধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিল। তিনি 1960 সালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়। ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ঠিক আছে, যদি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বলে তখন হচ্ছে ইন্দিরা গান্ধী। মার্গারেট থ্যাচার হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল 1978-এ। এবং বেনজির ভুট্টো পাকিস্তানের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিল। ঠিক আছে, নেক্সট দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি প্যারিস, অপশন সি রোম এবং অপশন ডি হচ্ছে জেনেভা। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার জেনেভা শহর সুইজারল্যান্ডে অবস্থিত। WHO কত সালে তৈরি হয়েছিল? 1948 সালে। ঠিক আছে, 1948 সালে জেনেভা বা সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার হচ্ছে WHO। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন, ভারতে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? অপশান এ আছে 12ই জানুয়ারি, অপশান বি 28শে ফেব্রুয়ারি, অপশান সি 5ই জুন, অপশান ডি হচ্ছে 15ই আগস্ট। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি ডক্টর CV রমনের জন্মদিনকে আমরা ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে সেলিব্রেট করি। CV রমন ভারতের প্রথম বিজ্ঞানী যিনি নোবেল পেয়েছিল, নোবেল প্রাইজ পেয়েছিল। কি জন্য পেয়েছিল? রামান এফেক্টের জন্য। ঠিক আছে, 12ই জানুয়ারি কি হিসাবে সেলিব্রেট করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসাবে। ঠিক আছে, এবং 5th জুন কিভাবে? এটা হচ্ছে ন্যাশনাল ইউথ ডে। এবং 5th জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এবং 15th আগস্ট আমরা সবাই জানি স্বাধীনতা দিবস। ঠিক আছে, তো আজকের পার্ট শেষ হলো। আজকের পার্টে আমরা 50টা যেমন কোশ্চেন কভার করলাম, সিমিলারভাবে আমরা আগে যে 11টা পার্ট অলরেডি আপলোড আছে সেগুলোতেও কভার করেছি। এই যে 500-600 কোশ্চেনের যে কালেকশন হয়েছে সেটা তোমাদের পরীক্ষার জন্য WBCS প্রি বলো, ফুড SI বলো, কিংবা তোমরা PSC মিসলেনিয়াস বলো, সব রকম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যাই পরীক্ষা দিচ্ছ তার আগে এই সিরিজটা পুরোটা দেখে যাবে, তোমাদের অনেক কোয়েশ্চেন কমন আসবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে। বাই।